আপনি ঘরে বউ রেখে বাহিরে সম্পর্ক রাখেননি? আজলান চিল্লিয়ে বলল, হোয়াট? কি বলছো এসব? আমি কেন বাহিরে কারো সাথে সম্পর্ক রাখতে যাব? নওমি চুপ করে গেল। তুহি আর আবরার মুখ চাওয়াচাই করল। আজলান আবার বলল, কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। নওমি ঠান্ডা স্বরে বলল, আপনার ডক্টর একজন ফ্রেন্ড যে ছিল, ওনার সাথে আপনার সম্পর্ক ছিল না? কে কার কথা বলছো নওমি? তুমি ছাড়া অন্য কারো সাথে আমার কী সব ভেবে নিয়েছো তুমি? নওমির চোখের সামনে ভেসে উঠল কিছু ছবি যেগুলো তাকে দেখানো হয়েছিল। আহিলের মধ্যে পরিবর্তন আসার পর নওমি এক প্রকার চিন্তায় পড়ে গিয়েছিল। তখন তাদের বাড়িতে আসা যাওয়া করত ডক্টর সামিয়া রহমান। আহিলের বন্ধু হিসেবে সামিয়াও ভালোই পরিচিত ছিল। হুট করে নওমির সাথে তার ভাব বেড়ে গেল। সব সময় চেষ্টা করত ওর সাথে থাকতে, কথা বলতে। নওমি ততদিনে আহিলের চিন্তায় ডুবে থাকত। ওর চোখ মুখ শুকিয়ে গিয়েছিল, আর এইটা চোখে পড়েছিল সামিয়ার। সে একদিন এসে তাকে বলছে, কি হয়েছে তোমার? চোখ মুখ এমন হয়েছে কেন নওমি? নওমি লুকানোর চেষ্টা করে বলল, কিছু না আপু, এমনি। নওমির এই হালকা জবাব সেদিন সামিয়াকে থামিয়ে রাখতে পারেনি, বরং তার ঠোঁটের কোণে ফুটে উঠেছিল এক ধূর্ত বিষাক্ত হাসি, যেটা নওমির চোখের আড়ালেই রয়ে গেল। সে নওমির পাশে বিছানায় এসে বসে অত্যন্ত দরদ মাখানো গলায় বলেছিল, আমাকে বোন ভেবে বলতে পারো নওমি। আমি বুঝতে পারছি তুমি কোনো একটা সমস্যায় আছো। নওমিকে জোরাজুরি করলে নওমি সবটা বলে দেয়। সামিয়া কিছুক্ষণ চুপ থেকে বলে, তোমাকে আজ কিছু সত্যি বলবো কেমন? বিশ্বাস করলে বলবো, না হয় থাক। নওমি অবাক হয়ে বলেছিল, কি সত্যি আপু? সামিয়া হতাশার সুরে বলল, তোমার বিশ্বাস না হতেই পারে, কিংবা খারাপ লাগবে আমি জানি, কিন্তু তোমার কষ্টও আমি দেখতে পারছি না, তাই বলার সিদ্ধান্ত নিয়েছি। নওমি চুপ করে শোনার প্রস্তুতি নিয়েছে। সামিয়া বলতে শুরু করলো, তোমার ভালোর জন্যই আমাকে এই অপ্রিয় সত্যটা বলতে হচ্ছে নওমি। সেটা হলো, আহিল আর আমি মেডিকেলের শুরু থেকে একে অপরকে ভীষণ পছন্দ করতাম, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে ও তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল। বাকিটুকু শোনার আগেই নওমির পায়ের তলার মাটি সরে গেল। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। সে কিছু বলার ভাষা পাচ্ছিল না। অবশ্য সামিয়া সুযোগও দিচ্ছিল না। সে নিজের মতো বলতে শুরু করলো, আমি জানি তোমাকে এই ব্যাপারে আহিল বলেনি। পুরুষ মানুষ প্রথম প্রথম নতুন নারীর নেশায় ঘোরে নওমি। আহিলও তাই করেছিল। ও ভেবেছিল আমার প্রতি বিরক্ত এসে গেছে, তুমি তো নতুন, তাই তোমার প্রতি বিরক্ত আসবে না। ইভেন হয়তো চেষ্টাও করেছিল, কিন্তু পারেনি তোমার সাথে মানিয়ে নিতে। এরপরেই সে সরে আসে। আমার সাথে আগের মতো সম্পর্ক তৈরি হয়। আমিও কি করি বলো? আমি তো ওকে ভালোবাসি, ফেরাতে পারিনি। সামিয়া অত্যন্ত ঠান্ডা মাথায় নওমির বিশ্বাসের ভিত নাড়িয়ে দিয়েছিল, কিন্তু নওমি অবিশ্বাস করার চেষ্টা করে বলল, আপনি এসব কি বলছেন? আমি বিশ্বাস করি না। আহিল এমন ছেলেই নয়। সামিয়া তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তাই বুঝি তোমাকে অবহেলা করছে, অবিশ্বাস করছে, ছোট বিষয়ে ক্ষুব্ধ হচ্ছে? নওমি থমকে গেল। আহিল যে ওকে অবিশ্বাস করছে এই খবর বাহিরে গেল কিভাবে? আহিল আর সে ছাড়া এটা কেউ জানার কথা না, কিন্তু সামিয়ার কথায় মনে হচ্ছে সবটা জানে সে। কি করে জানলো? তাহলে কি আহিলই? ওর ভাবনার ছেদ ঘটিয়ে সামিয়া বলে উঠল, তুমি নিশ্চয়ই ভাবছো আমি কিভাবে জানলাম। তুমি বিশ্বাস না করলেও এটা তো সত্যি যে আহিলের সাথে আমার এমন একটা সম্পর্ক আছে যাতে সে সব আমায় বলে। না হয় তুমিই বলো, তোমাদের ব্যক্তিগত কথা আমি কিভাবে জানবো? নওমির এহেন বোকা চাহনি দেখে সামিয়া ব্যাগ থেকে ফোন বের করতে করতে বলল, আচ্ছা তোমায় আরও কিছু দেখাই। কিছুক্ষণ ফোন ঘেঁটে কিছু বের করে নওমির সাথে ফোন ধরল। নওমি প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে ফোনটা হাতে নিল। আহিলের সাথে সামিয়ার ছবি। স্লাইড করো, পাশে আরও আছে। নওমি চোখের পলক ফেলতে ভুলে গেল। আহিল আর সামিয়া ভিন্ন ভিন্ন ভঙ্গিতে ছবি তুলেছে, কখনো হাত জড়িয়ে, কখনো সামিয়া আহিলের কাঁধে মাথা রেখে। আরও অনেক রকম ছবি, যা কোনো সাধারণ কলিগ বা বন্ধুর সম্পর্কের পরিধিতে পড়ে না। নওমি বিশ্বাস করবে কি করবে না সে দ্বন্দ্বে ভুগতে আরেকটা বোমা ফাটালো সামিয়া। নওমির বিশ্বাসের শেষ
খড়কুটোকে আগুন লাগিয়ে ফোন কেড়ে হোয়াটসঅ্যাপে ওপেন করে আহিলের সাথে কয়েকটা কনভারসেশন দেখালো, যেখানে আহিলের নম্বর আর প্রোফাইল পিকচার স্পষ্ট দেখা যাচ্ছে। সামিয়া চ্যাটের ওপরের দিকের মেসেজগুলো স্ক্রল করে দেখাতে দেখাতে বলল, এই দেখো, এগুলো কয়েকদিন আগের মেসেজ। নওমি পাথরের মতো চোখ রেখে চ্যাটের লেখাগুলো পড়তে লাগলো। আহিলের নম্বর থেকে সামিয়াকে উদ্দেশ্য করে পাঠানো হয়েছে অজস্র ভালোবাসার কথা। সময় দেখল, যেই আহিল ডিউটি টাইমে ফোন ধরার সময় পায় না, সে নাকি ডিউটি টাইমে সামিয়ার সাথে আলাপে ব্যস্ত। একটা মেসেজে গিয়ে নওমির চোখ আটকে গেল। মেসেজটা সপ্তাহখানেক আগের। সামিয়া, আমি এই জবরদস্তির বিয়ে আর এই মধ্যবিত্তের ঘোড়া টোপে থেকে খুব শীঘ্রই মুক্তি চাই। সহ্য হচ্ছে না আমার। নওমির সাথে আমি কোনোভাবেই মানিয়ে নিতে পারছি না। ও আমার যোগ্যই না। নওমি যেন বিশ্বাসই করতে পারছিল না। তার বিশ্বাসটা তাসের ঘরের মতো ভেঙে পড়ে যাচ্ছিল। এক একটা মেসেজ দেখে আরেকটি মেসেজে লেখা ছিল, আজ বাড়ি ফিরতে ইচ্ছে করছে না, সারাক্ষণ ওই মেয়েটার মুখ দেখতে ভালো লাগে না, এক একটা প্রশ্ন করতেই থাকে, চুপ থাকাই যায় না, তুমি আজ চেম্বারে আসছো তো? মেসেজগুলো পড়া শেষ হতেই সামিয়া নওমির হাত থেকে ফোনটা আলতো করে সরিয়ে নিল। তারপর নওমির বরফ শীতল হাত দুটো নিজের হাতের মুঠোয় জড়িয়ে ধরে মুখে এক কৃত্রিম মায়া আর কান্নার ভান ফুটিয়ে বলল, প্লিজ নওমি, তুমি আবার আহিলকে এই বিষয়ে কিছু বলতে যেও না। ও আমাকে কঠোরভাবে বারণ করেছে যেন তোমাকে কিছুই না বলি, না জানাই। ও নিজেই সঠিক সময়ে সঠিক ব্যবস্থা। কিন্তু কি করব বলো? তোমার এই নিষ্পাপ আর মরা মুখটা দেখে আমার খুব মায়া লাগছিল। একজন মেয়ে হয়ে অন্য মেয়ের এই ঠকে যাওয়াটা আমি আর সহ্য করতে পারলাম না। তাই নিজের মুখে সত্যটা জানালাম। সামিয়া সান্ত্বনা দিয়ে নওমির পিঠে হাত বুলিয়ে দিচ্ছিল, কিন্তু নওমির কানে তখন আর কোনো কথা পৌঁছাচ্ছিল না। তার মনে হচ্ছিল চারপাশের চেনা পৃথিবীটা এক নিমিষে কোনো এক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। আহিলের হুটহাট পরিবর্তনের কারণ তবে এটা? কেন ও বিয়ের আগে বলল না যে সে বিয়ে করতে চায় না? এই কষ্ট তো সৎ মায়ের ব্যবহার থেকেও ভালো ছিল। নওমির কথা শুনে আজলান হতবাক। হাড় হিম করা সত্যিটা যখন নওমি এক এক করে উগরে দিচ্ছিল, তখন আজলান যেন চমকে চমকে যাচ্ছিল। তার নিজের অজান্তেই রাগে হাত পা কাঁপতে শুরু করলো। চোখ দুটো মস্ত বড় বড় হয়ে গেল। সে কিছু বলতে যাওয়ার আগে নওমি শক্ত কণ্ঠে বলল, আপনি আমার ছবি আর আননোন নম্বরে কল দেখে আমায় জেরা করে ফেললেন, আর আমি কিভাবে এত কিছু দেখে বিশ্বাস করতাম? আজলান বহু কষ্টে উচ্চারণ করলো, তুমি আমাকে তখন বলোনি কেন? আমি না হয় তুমি রিয়্যাক্ট করবে, ভুল বুঝবে ভেবে বলিনি, কিন্তু তোমার তো উচিত ছিল সামিয়ার কথা না শুনে একবার আমাকে জিজ্ঞেস করা। দরকার হলে তুমিও জেরা করতে। নওমি একটা বড় শ্বাস নিয়ে নিজের ভেতরের কষ্ট লুকিয়ে বলল, সামিয়া আপু যেতেই আমি রুমে গিয়েছিলাম, কিন্তু তখনই আপনি আমাকে আবরার ভাইয়ার সাথে ছবি দেখে জেরা করতে শুরু করলেন, আর আমিও নিজেকে সামলাতে না পেরে চেঁচালাম। এর থেকেই শুরু হলো ঝগড়া। এরপর আর কিছু বলার সুযোগ হয়নি। যদিও আমার রুচি ছিল না, একদিকে আপনার ওই সন্দেহবাতিক রূপ, আমাকে অবহেলা করা, আর অন্যদিকে সামিয়া আপুর দেখানো আপনাদের ওই নিখুঁত মেসেজ আর ছবি। আমি পুরো পাগল হয়ে গিয়েছিলাম। আমি আর এই একটা মুহূর্ত এই সম্পর্কটা রাখার প্রয়োজন বোধ করিনি। আমি ধরে নিয়েছিলাম আপনি সামিয়ার কাছে ফেরার জন্যই আমাকে তাড়ানোর এই নোংরা নাটকটা সাজিয়েছেন। একটু থেমে আবার বলল, পরবর্তীতে আদনান আসার খবর জানার পর আমি ভেবেছিলাম আপনাকে বলবো, চেষ্টাও করেছিলাম, কিন্তু আপনি শোনেননি। পরবর্তীতে আমি কিভাবে বিশ্বাস করতাম আমার বাচ্চাটা সুস্থভাবে দুনিয়াতে আসবে? আপনি যে আমায় নতুন অপবাদ দিবেন না, এটার কি গ্যারান্টি ছিল? হয়তো বলতেন এই বাচ্চাটাই আপনার না। নওমির গলা ধরে এলো। এইদিকে আজলান স্তব্ধ। নওমির শেষ কথার পিঠে কথা বলার জন্য কিছু খুঁজে পাচ্ছে না। তার মাথার ভেতরটা তখন পুরো ফাঁকা হয়ে গেছে। তুহি আর আবরারও এক প্রকার হয়ে আছে। তীব্র স্তব্ধতায় আজলানের দিকে তাকালো। লেখিকার আসল পেজ। আজলানের অবস্থা দেখে বুঝতে বাকি রইল না আজলান নিজেও কিছু জানে না।
সে নিজেও এই জঘন্য চালের ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে ছিল। আজলানের নিঃশ্বাস দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। নিজের অজান্তেই তার হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে গেল। আজলান একটা গম্ভীর যন্ত্রণাদায়ক শ্বাস নিয়ে নিজের চুলগুলো খামচে ধরল। বিড়বিড় করছে চোখ বন্ধ করে। নওমি বুঝতে পারছে না আজলান ঠিক কোন অবস্থায় আছে। সেও তার মানে কিছু জানত না। একটু পরেই আজলানের নিচু স্বর শোনা গেল, তার মানে সব ঘটনা সামিয়ার বানানো। তুহি বলল, আর কি ঘটনা? আজলান সময় নিয়ে নওমির দিকে তাকিয়ে বলল, একবার মনে আছে তোমায় জিজ্ঞেস করেছিলাম কোথায় গিয়েছিলে একা? সেই প্রথমবার তুমি একা বেরিয়েছিলে। সেদিন ডিউটি চলাকালীন আমার কাছে নতুন নম্বর থেকে কল আসে এবং বলা হয় দ্রুত শপিং কমপ্লেক্সের সামনে যেতে। প্রথমে যেতে না চাইলে আমাকে অনেক কিছু বলা হয় যে তোমার ব্যাপারে কথা আছে। আমি সিরিয়াস কিছু ভেবে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখলাম শপিং কমপ্লেক্সে তুমি একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছো, আর দুইজন ছেলে আড়ালে দাঁড়িয়ে আমায় বলছিল যাতে আমি বিশ্বাস করি, কিন্তু আমি তখনও বিশ্বাস করতে পারিনি। আরেক দফা অবাকের পর্যায়ে পৌঁছে গেল ঘরের বাকি লোকেরা। তুহি আর আবরার তো দফায় দফায় চমকে উঠছে। আজলান আবার বলল, বাসায় ফিরে যখন আমি তোমায় জিজ্ঞেস করলাম তখন তুমি আমায় বলেছ স্টেশনারি দোকানে গিয়েছিলে, অথচ আশেপাশে কোনো স্টেশনারি শপ ছিলই না। এতে আমার মনে আরেকটা সন্দেহের বীজ বোনা হয়েছিল। আমি সত্যিই স্টেশনারি দোকানেই গিয়েছিলাম, যেটা শপিং কমপ্লেক্স থেকে কিছুটা দূরে ছিল, কিন্তু ওখানে এক লোক এসে আমাকে বলল আব্বু এসেছে, একটু দূরেই আছেন, আমাকে যেতে বলল। প্রথমে সন্দেহ করলেও পরে বুঝিয়ে আমাকে নিয়ে যায়। এরপর কিছুক্ষণ অপেক্ষা করলেও আব্বুর দেখা পাইনি আমি। ওরা বলল হয়তো চলে গেছে। একটু পর মন খারাপ নিয়ে বাসায় ফিরলাম, কিন্তু আপনি যখন জিজ্ঞাসা করেছিলেন আমার তখন একটুও মনে ছিল না এটা বলার। এত ভয়ঙ্কর সত্যি যে থাকতে পারে তুহি বা আবরার কেউই কল্পনা করেনি। ঘরের মধ্যকার থমথমে পরিস্থিতি, আজলানের অবস্থা আর নওমির শূন্য চোখের ভাষা দেখে যে সে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে একটু ভেবে অত্যন্ত গম্ভীর এবং বাস্তববাদী গলায় সে বলে উঠল, এখানে দোষ আজলান ভাইয়ের একার ছিল না, আর না ছিল নওমির। খেলাটা আসলে প্রথম দিন থেকেই অন্য কেউ খেলছিল। একজন ঠান্ডা মাথার খুনি যেমন নিখুঁত ছক কষে খুন করে, ঠিক তেমনি ডক্টর সামিয়া নামের ওই মেয়েটা অত্যন্ত ঠান্ডা মাথায় তোমাদের দুজনের ভালোবাসার সম্পর্কটাকে খুন করেছে। এখানে তোমরা দুজনেই পরিস্থিতির শিকার। দুজনকেই সামনে ভুল বোঝানো হয়েছে। তবে তুহি ভ্রু কুঁচকে বলল, আমার মনে হয় সামিয়া মেয়েটা একা নয়, আপন কেউ ওর সাথে যুক্ত ছিল। এতগুলো কাজ কি একা করতে পারবে? ভেবে দেখো, দুজনকেই দুই দিকে পেঁচে ফেলা, তারপর বিশ্বাস করানো, বিভিন্ন ছবি বানানো, আর যা যা একা সম্ভব না। তুহি এবার সোফায় হাতলে হাত রেখে স্তব্ধ গলায় বলল, কি ভয়ঙ্কর জঘন্য মানসিকতা! একটা মেয়ে নিজের স্বার্থের জন্য এতটা নিচে নামতে পারে? দুটো মানুষের সাজানো সংসার, একটা অনাগত বাচ্চার ভবিষ্যৎ, সব কিছু ও স্রেফ নিজের জেদ আর হিংসার আগুনে পুড়িয়ে ছারখার করে দিল। আবরার, আজলান আর নওমির দিকে তাকালো। দুজনের চেহারায় এখন বিধ্বস্ত। এতদিনের জমে থাকা ভুল বোঝাবুঝির পাহাড়টা ভেঙে পড়ার পর তারা দুজনেই এখন মানসিক ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছে। সে গলা খাকারি দিয়ে উঠে দাঁড়ালো, তারপর তুহির হাত ধরে আলতো করে টেনে বলল, তুহি চলো আমরা একটু ভেতরে যাই, ওদের নিজেদের মধ্যে কিছু কথা বলা দরকার। এতগুলো বছরের জটলা তো, একটু সময় দেওয়া উচিত। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে তুহি আর দ্বিমত করল না। রুমে এখন শুধু আজলান, নওমি আর কোলে বসে থাকা পুচকে আদনান। আজলান একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে একটু সামলে নেওয়ার চেষ্টা করল। নিজের দুই হাতের তালু দিয়ে মুখটা মুছে সে ধীর পায়ে এগিয়ে এলো নওমির দিকে, কিন্তু খুব কাছে যাওয়ার সাহস পেল না। কিছুক্ষণ দূরত্ব বজায় রেখে নওমির সোজাসুজি সোফায় বসল। দৃষ্টি মেঝেতে রেখে সময় নিয়ে আজলান নিচু স্বরে বলল, নওমি দেখো, আমাদের দুজনকেই ফাঁদে ফেলা হয়েছে। আমি আজ নিজেকে পুরোপুরি দোষী বলতে পারছি না, আর না পারছি তোমাকে কাঠগড়ায় দাঁড় করাতে। এই সকল সত্যের দিকে তাকিয়ে আজ আমার মনে হচ্ছে
আমরা দুজনেই আসলে এক নির্মম পরিস্থিতির শিকার। কাউকেই একভাবে দোষী বলা যায় না, নবমী আক্ষেপের সঙ্গে বলল। সত্যিটা না হয় আজ সামনে এলো, কিন্তু এই যে 3টে বছর কেটে গেল, এর হিসাব কে দেবে? এতগুলো বছর যে অপবাদ আর তীব্র কষ্ট যন্ত্রণা বুকে নিয়ে আমি কাটিয়েছি, তা কি আর কোনো দিন ফিরে আসবে? আমার কষ্ট বাদই দিলাম, আমার ছেলেটা তো নিষ্পাপ। তাহলে ও যে বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে বড় হলো, সেটা? এই একটা আক্ষেপ তো আমার সারা জীবন থেকে যাবে। আহিল। নবমীর মুখে এতদিন পর নাম শুনে আহিলের বুকটা হু হু করে উঠল। তার চোখ গেল আদনানের দিকে। সে চোখ বড় বড় করে তাকাতেই দেখছে বহু কষ্টে এতক্ষণ ওর চোখ থেকে চোখ সরিয়ে রেখেছিল। দেখলেই ইচ্ছে হয় কোলে তুলে আদর করতে, কিন্তু নবমী কি দিবে? সব চিন্তা একপাশে ফেলে কাঁপা কাঁপা কণ্ঠে খুব আকুল হয়ে বলল, একবারের জন্য কি আমি ছেলেটাকে একটু কোলে নিতে পারি? আমার কলিজাটা যে একটুখানি থেকে আদর করতে ছটফট করছে। নবমী, একটাবার শুধু ছুঁয়ে দেখতে দাও প্লিজ। একবারের জন্য কি আমি ছেলেটাকে একটু কোলে নিতে পারি? একটাবার শুধু ছুঁয়ে দেখতে দাও প্লিজ। আজলান নবমীর দিকে অত্যন্ত আকুল, কাঁপা কাঁপা এবং ভ্রু চোখে তাকিয়ে হাত দুটো বাড়িয়ে দিল। নবমীর বুকের ভেতর ধুকপুক করছে, কিন্তু আজলানের আকুলতা দেখেও না বলতে পারছে না। পরিস্থিতির দিকে চিন্তা করলে আজলান দোষী নয় ঠিকই, কিন্তু মনকে তো বোঝাতে পারছে না। আবার ছেলের জন্য আজলানের কষ্টের কথা চিন্তা করলে মনটা নরম হয়ে যাচ্ছে। এত ভাবনার বিভ্রান্ত হয়ে সকল চিন্তা একপাশে রেখে আজলানকে আঁকড়ে ধরা হাতের বাঁধন শিথিল করল। নবমীর হাতের বাঁধন ঢিলে হচ্ছে বুঝতে পেরে আজলান উঠে এসে আদনানকে আলতো করে পাজাকোলা করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। বাচ্চার নরম শরীরের স্পর্শ পেতে ভেতরে পুঞ্জীভূত সব কষ্ট যেন এক লহমায় উবে গেল আজলানের। সে আদনানের ছোট্ট পিঠে হাত রেখে ওকে নিজের বুকের সাথে আরও শক্ত করে চেপে ধরল। বাচ্চার গা থেকে ভেসে আসা চেনা অথচ অচেনা সেই মিষ্টি সুবাসটা আজলানের নাসিকারন্ধ্র হয়ে সোজা তার কলিজায় গিয়ে আঘাত করল। এতটা বছর যে বুকটা এক তীব্র শূন্যতার হাহাকারে পুড়ে খাক হয়ে যাচ্ছিল, আজ সেখানে যেন এক নিমিষেই শান্তির সুশীতল বৃষ্টি নেমে এলো। আদনান শুধু দেখেই যাচ্ছে। হুট করে মায়ের কোল থেকে নেওয়ায় কিছুটা ঘাবড়ে গিয়েছিল প্রথমে, কিন্তু পরে শান্ত হয়ে বসে আছে। তার চেনা চেহারা, এটা তো তার বাবা, তাই না? বুঝছে কিনা কে জানে। আজলান আদনানের ঘাড়ের কাছে মুখ গুজে দিল। তার চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো অবাধ্যের মতো। তার উত্তপ্ত চোখের জল আদনানের নরম পিঠ ছুঁয়ে দিতে আদনান প্রথমে একটু ঘাবড়ে গেল। সে চোখ দুটো বড় বড় করে ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকানোর চেষ্টা করল, কিন্তু কাঁদল না কেন যেন। বোধহয় রক্তের টান, আজলানের গায়ের চেনা একটা টান, আর এই নিরাপদ আলিঙ্গনে হয়তো তার অপরিচিত লাগেনি। তাই তো নিজের ছোট্ট পুচকে হাত দুটো দিয়ে আজলানের শার্টের কলারটা শক্ত করে খামচে ধরল। আজলান মুখ তুলে আদনানের সারা মুখে, কপালে, গালে অজস্র চুমু খেতে লাগলো। আবার বুকে শক্ত করে জড়িয়ে বিড়বিড় করলো, আমার বাবা, আমার কলিজার টুকরো, আমাকে ক্ষমা করে দিস বাপ। তোর এই অবাগা বাবা তোকে চিনতে পারেনি। আমি কেমন বাবা রে, যে নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরার জন্য এতগুলো বছর অপচয় করে ফেললো। নবমী এতক্ষণ পাথরের মতোই বসে সবটা দেখছিল। আদনানের জন্য আজলানের করা আর্তনাদ শুনে তার নিজের বুকের ভেতরটাও তখন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। আদনানের জন্য ব্যাকুলতা তো খাঁটি। এই দৃশ্য দেখে তার খুব আফসোস হলো। কেন সত্যটা 3 বছর আগে সামনে এলো না? কেন তাদের জীবনটাকে একটা মিথ্যের ঝড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়তে হলো? এরকমটা তো না হলেও পারত। একটা সুখের সংসার তাদের হতো। নবমী নিজের ঠোঁট দুটো কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করল। অন্যদিকে মুখ ঘুরিয়ে তাকিয়ে চোখের কোণ মুছে ফেলল। সে চায় না আর কাউকে কোনো রকম দুর্বলতা দেখাতে। আজলান আদনানকে কোল থেকে নামাচ্ছিল না। মনে হচ্ছিল এখন ছেড়ে দিলেই বুঝি এই পরম পাওয়াটা আবার কোনো কুয়াশায় হারিয়ে যাবে। খানিকক্ষণ পর আজলান কিছুটা সামলে উঠলে নবমীর দিকে তাকিয়ে বলল, আমি জানি নবমী,
যেই সময়টা চলে গেছে সেটা ফিরে আসবে না। আমরা পারবো না সেটা ফেরাতে। অতীতের কোনো ক্ষতকেই পুরোপুরি মুছে দিতে পারবো না। কিন্তু আজ এই নিষ্পাপ বাচ্চার ছোঁয়া পেয়ে আমার ভেতরের শেষ সংশয়টুকু পুড়ে ছাই হয়ে গেছে। আমি নিজের অজান্তেই হোক কিংবা পরিস্থিতির চাপে আমাদের ভালোবাসার সাথে তোমার বিশ্বাসের সাথে অন্যায় করেছি। তুমি আমাকে ক্ষমা করতে না পারো নূর, কিন্তু আমাদের এই সন্তানটাকে তার বাবার অধিকার থেকে আর দূরে সরিয়ে রেখো না প্লিজ। নমি চুপ করে মেঝের দিকে চেয়ে আছে। নমির চুপ থাকা দেখে আজলানের মনে আবার ভয় দানা বাঁধল। আজলান আবারও ব্যাকুল কণ্ঠে বলল, প্লিজ নমি, চুপ থেকো না, কিছু তো বলো। দেখো আমি তো না বুঝে ভুল করেছি। আচ্ছা ধরলাম আমি দোষী, কিন্তু এর শাস্তি হিসেবে আমাকে আদনান থেকে দূরে সরিয়ে দিও না প্লিজ। আমি সহ করতে পারবো না সেটা আর। এতগুলো বছর পর আমি ওকে প্রথমবার আমার কাছে পেয়েছি। নমি একটা দীর্ঘশ্বাস ফেলল। মেঝের দিক থেকে চোখ তুলে যে আজলানের দিকে তাকালো, ঠান্ডা কণ্ঠে বলল, আমি অধিকার কেড়ে নেওয়ার তো কেউ নই। আর আমি অতটা নিষ্ঠুর নই যে একটা বাবার বুক কাছ থেকে তার সন্তানকে চিরতরে কেড়ে নেব। আমি আদনানকে আপনার থেকে দূরে সরাবো না। নওমির মুখে এইটুকু আশ্বাস পেয়ে আজলানের ফ্যাকাশে মুখে যেন এক চিলতে স্বস্তির আলো ফুটে উঠল। কিন্তু নওমি তাকে পুরোপুরি শান্ত হওয়ার সুযোগ দিল না। সে নিজের কণ্ঠস্বর আরও কিছুটা শক্ত করে বলল, তবে আমার একটা শর্ত আছে আজলান। আপনি ওর বাবা, এই সত্য আমি অস্বীকার করছি না। আপনি যখন ইচ্ছে ওর সাথে দেখা করতে পারবেন, ওকে আদর করতে পারবেন, কিন্তু সময় নিয়ে নওমি জবাব দিল, কিন্তু আমার ছেলেকে আমার কাছ থেকে আলাদা করে নিজের কাছে নিয়ে যাওয়ার কোনো চেষ্টা আপনি কোনো দিন করতে পারবেন না। এটা নিয়ে কোনো অধিকার দেখাতে পারবেন না। ও আমার কাছেই থাকবে। নওমির এই অটল স্পষ্ট শর্ত শুনে আজলানের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। যে সন্তানকে আজ প্রথমবার বুকে জড়িয়ে ধরেছে, তাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার কোনো অধিকার তার থাকবে না। এই বাস্তবতা মেনে নেওয়া একজন বাবার পক্ষে কতটা যন্ত্রণাদায়ক তা কেবল আজলানই বুঝতে পারছিল। তবুও নিজেকে ভাঙতে দিল না। এতটুকুতেই মন খারাপ করে বা ভেঙে পড়ে সে সব কিছু আবার নষ্ট করতে চায় না। আজলান মনে মনে খুব শক্ত করে একটা সিদ্ধান্ত নিল। সে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে নওমির এই তার হারানো বিশ্বাস, ভালোবাসা আর আদনানের জন্য সুন্দর একটা জীবন সে নতুন করে বানিয়ে দিবে। ধীরে ধীরে নওমিকে মানাতে হবে। সে নিজেকে নওমির জায়গায় দাঁড় করিয়ে ভাবল, একটা মেয়ে একাকী লড়াই করে যে সন্তানকে নিজের জীবনের একমাত্র অবলম্বন বানিয়েছে, তাকে কেড়ে নেওয়ার কথা ভাবাও তো একটা অপরাধ। সে আদনানের দিকে তাকিয়ে হেসে বলল, তুমি নিশ্চিন্তে থাকো, আমি কোনো দিন আদনানকে তোমার কোল থেকে কেড়ে নেওয়ার বা নিজের কাছে আলাদা করে নিয়ে যাওয়ার মতো নোংরা চিন্তা মনেও আনবো না। ও তোমার কাছেই থাকবে, তবে তোমরা দুজনেই থাকবে আহিলের সংসারে। নওমি চমকে তাকালো। নওমির প্রতিক্রিয়া দেখে আজলানের ঠোঁট আরেকটু প্রসারিত হলো। একইভাবে বলল, আমি তোমাকে একটা কথা দিয়ে যাচ্ছি নওমি। আজলান আওজাদ আহিল যেমন 4 বছর আগে নিজের জেদ আর রাগের মুখে সব হারিয়েছিল, সেই আজলান আজ থেকে নিজের সর্বোচ্চ ভালোবাসা আর ধৈর্য দিয়ে তোমাদের আবার নিজের করে পাওয়ার লড়াই শুরু করবে। তুমি আমার সাথে আজ সহজ হতে পারছো না, অতীত ভুলতে পারছো না, সেটা খুবই স্বাভাবিক। তবে আমি হাল ছাড়ব না। আমি অপেক্ষা করব নূর, ততদিন পর্যন্ত যতদিন না তুমি নিজে থেকে মনে করো যে তোমার এই আহিল সত্যি তোমাকে ভালোবাসে। এক নওমি ছাড়া এই আহিল অন্য কারো নয়। আহিলের মুখে নূর নামটা শুনে অদ্ভুতভাবে শিহরিত হলো নওমির মন। আহিল বিয়ের পর প্রায় আদর করে এই নামে ডাকত। কেউ যত্ন করে তাকে নূর বলে ডাকত না কখনোই, শুধুমাত্র আহিল ছাড়া। প্রায় সময় বলতো, তুমি আমার নূর, আমার জীবনের নূর, নূরে মহাব্বত হো গয়া। তখন কথাগুলো শুনে নওমির মন পুলকিত হতো, দুল খেলে যেত পুরো মনে। শান্ত নিঝুম রাতে আহিল যখন সমস্ত ক্লান্তি ভুলে নওমিকে নিজের বাহুডোরে জড়াতো, তখন বড্ড আদর মাখা গলায় খুব মায়া নিয়ে এই একটা নামই উচ্চারণ করত, নূর। নওমি চোখজোড়া বন্ধ করে 1 সেকেন্ডের জন্য সে অতীতে হারিয়ে গেল।
কিন্তু পরক্ষণেই রূঢ় বর্তমানের ধাক্কায় নিজেকে সামলে নিল। আজলান থেকে চোখ সরিয়ে নিজের মনকে শক্ত করার চেষ্টা করল। একটা ডাকে এত কিছু এত সহজে মুছে গেলে তো হয় না। আজলান নওমীর মনের এই দোলাচলটুকু স্পষ্ট বুঝতে পারল। সে আদনানের নরম গালে আলতো করে নিজের তর্জনীটা ছুঁয়ে আরেকটু মন ভরে দেখে গালে চুমু খেয়ে নওমীর কোলে বসিয়ে দিল। তারপর ঝুঁকে ওর ঠোঁটে চোখে তাকিয়ে বলল, আসছি বাবা, আবার আসবো তোমায় দেখতে। কেমন? আদনান কোনো কথা বলল না, শুধু অবুঝের মতো গোল গোল চোখে আজলানের দিকে তাকিয়ে রইল। আজলান হেসে সোজা হয়ে দাঁড়িয়ে আরও একবার নওমীর মুখের দিকে তাকালো। ছোট্ট করে আসছি বলে পা বাড়ালে 2 কদম হেঁটে আবার পিছু ফিরল সে। নওমী প্রশ্নবিদ্ধ চোখে তাকালো। আজলান নিচু স্বরে বলল, আম্মুকে নিয়ে আসবো। খুব খুশি হবে আদনান আর তোমাকে দেখলে। আব্বু খুব আফসোস করেছিল তোমার জন্য। শ্বশুর শাশুড়ির কথা মনে পড়তেই মনে কালো মেঘ জমল নওমীর। মানুষগুলো ওকে কত ভালোবাসতো, কিন্তু সে তাদের কিছু না জানিয়ে চলে এলো। সে আজলানের দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, জি, আব্বুকেও আনিয়েন। আজলান খানিক মলিন হাসল, দীর্ঘশ্বাস ফেলে বলল, আব্বু আসতে পারবে না। কেন? চটপট উত্তর নওমী। সে ভাবল বোধহয় রেগে আছে তার উপর। আজলান উত্তর দিল, আব্বু দুনিয়া ত্যাগ করেছেন 1.5 বছর হতে চলল। নওমীর দুনিয়া যেন থমকে গেল। ঠিক শুনল কি? নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না সে। শরীরটা কেমন যেন অসাড় ঠেকতে লাগলো। যে মানুষটা তাকে নিজের মেয়ের মতো আগলে রেখেছিলেন, পরম মমতার মাথায় হাত বুলিয়ে দিতেন, সেই মানুষটা দুনিয়াতে নেই। বছর পার হয়ে গেল, সে কিচ্ছু জানতে পারল না নিজের বাবা ও মায়ের মৃত্যুর পর ওকে এতটা ভালোবাসেনি যতটা আজলানের বাবা বেসেছে। নওমীর চোখ ঝাপসা হয়ে এলো। তার শাশুড়ি একটু আধটু শাসন করলেও শ্বশুর সবসময় তাকে আদরে রাখত। তিনি বলতেন, তার মেয়ে না থাকার আফসোস আর নেই। তিনি তো সবসময় নওমীর ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতেন। আজলান কোনো কারণে রেগে গেলে তিনিই তো শাসন করে আজলানকে থামাতেন। আর সেই মানুষটা এত বড় একটা কষ্ট বুকে চেপে ছেলের ভাঙা সংসারের হাহাকার দেখতে দেখতে একদিন চুপচাপ চলে গেলেন। নওমীর নিজেকে খুব বেশি অপরাধী মনে হলো এই পর্যায়ে। বুকের ভেতর একটা ব্যথা টের পেল সে। চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। এত বড় একটা খবর কাঁপা কাঁপা গলায় বলতে গিয়েও কণ্ঠস্বর কান্নায় বুজে এলো। আজলানের নিজের চোখ দুটো তখন ছলছল করে উঠেছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে মেঝের দিকে তাকিয়ে অত্যন্ত ভারী গলায় বলল, আব্বু স্ট্রোক করেছিল, মাসখানেক বিছানায় পড়েছিল। তোমার কথা প্রায় বলতো। তুমি চলে আসার পর আমি যখন তাদের এত কিছু বললাম, আব্বু কিছুতেই বিশ্বাস করলো না তুমি এটা করতে পারো। শেষ কদিন যখন বিছানায় পড়েছিল তখন পর্যন্ত বলতো, আমার মাটাকে এনে দে আহিল, আমি জানি আমার মা এরকম কোনো ভুল করতে পারে না। নওমী আর নিজেকে সামলাতে পারল না, ফুপিয়ে কেঁদে উঠল সে। আজলানের এক একটা কথা নওমীর বুকের তীরের মতো বিঁধতে লাগলো। তীব্র অপরাধবোধ আর শোকে তার বুকটা ফেটে যেতে চাইল। আজলান নিজেকে সামলে আবার বলল, আব্বু চলে যাওয়ার পর আম্মু পুরো ভেঙে পড়েছেন। সারাদিন জায়নামাজে বসে থাকেন। সাথে আমার জীবন, আমাকে নিয়ে চিন্তা তো আছেই। আজ সামিয়ার ওই জঘন্য সত্যটা জানার পর আমার যতটা না কষ্ট হচ্ছে, তার চেয়ে 1000 গুণ বেশি আফসোস হচ্ছে এই ভেবে যে আব্বু আজ বেঁচে থাকলে ওনার কলিজার টুকরো দাদুভাইকে দেখে কত না খুশি হতেন। কিন্তু আফসোস, তিনি জানতেই পারলেন না ঘরের ভেতরের পরিবেশটা এক মুহূর্তে থমথমে পরিবেশ থেকে পরিবর্তিত হয়ে এক ভারী শোকের চাদরে ঢাকা পড়ে গেল। আদনান মায়ের কান্না দেখে নওমীর দিকে অবুঝের মতো পুঁচকে হাত দিয়ে নওমীর গালের জল মুছে দেওয়ার চেষ্টা করল। আদো আদো গলায় বলল, কানো কেন মা? মা? নওমী উত্তর দিল না, মুখ চেপে কান্না আটকানোর চেষ্টা করল। আজ তার মনে হচ্ছে সামিয়ার অন্যায় শুধু তার আর আজলানের সম্পর্কটাকেই খুন করেনি, একটা জলজ্যান্ত হাসিখুশি পরিবারকে তছনছ করে দিয়েছে, কেড়ে নিয়েছে স্নেহের ছায়া দেওয়া একজন অভিভাবককে। আজ এ পর্যন্তই বন্ধুরা।
আজকের পর্ব আপনাদের কেমন লাগলো? আপনাদের গঠনমূলক বক্তব্যের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের আলোচনা সমালোচনা শুনলে আমাদের ভালো লাগে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের গঠনমূলক বক্তব্যের জন্য আমরা অপেক্ষায় থাকব। আপনাদের মতামত জানাবেন গল্প সম্পর্কে আপনাদের সমালোচনা আলোচনা আমাদেরকে অনেক আগ্রহ যোগায় নতুন নতুন গল্প এবং নতুনভাবে গল্পকে সাজিয়ে লেখার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা।